হত্যা মামলায় গ্রেফতার সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম ও ঘাতক দালাল নির্মূলের সভাপতি শাহরিয়ার কবির। আজ আদালতে তোলা হবে সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে। পোশাক খাতে অস্থিরতার সুযোগ নিচ্ছে ভারত সহ প্রতিযোগী দেশ। হাতছাড়া হচ্ছে অর্ডার। দিল্লির সুতা নির্ভরতায় নতুন সংকট। ভুল কৌশলে বাংলাদেশের বাজার হারানোর শঙ্কা। ফ্যান আছে একটা ভালো, ওইটা ভালো না। রাতের বেলা যদি বিআরটিসিটা অ্যাভেলেবেল হয় তাহলে সুবিধা হয় আর কি। সারাদিন যে পরিমাণে থাকে সন্ধ্যার পরে এরকম পাওয়া যায়। গতির শহর ঢাকায় খুঁড়িয়ে চলছে বিআরটিসি। যাত্রীর তুলনায় বাড়েনি বাস। সেবার মান নিয়েও অভিযোগের পাহাড়। বহরে থাকা গাড়ি সচল করে বিভিন্ন রুটে দেওয়ার পরামর্শ। ৩ বছর ধরে অচল রংপুর অঞ্চলের 4 চিনিকল। বেকার হাজারো শ্রমিক। বাজার নিয়ন্ত্রণে কর্পোরেট কোম্পানির সঙ্গে আতাচ করে বন্ধ করে বিগত সরকার। অভিযোগ শ্রমিক নেতাদের। এবং আন্দোলনের মুখে কলকাতার পুলিশ কমিশনারকে সরালেন মমতা। 2 স্বাস্থ্য কর্মকর্তাকেও বদলি। চিকিৎসকদের সঙ্গে 5 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক। কাজে যোগ দেওয়ার আহ্বান। সকালের সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। হত্যা মামলায় রাজধানীর শ্যামলী থেকে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং মহাখালী থেকে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এদিকে সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে আজ আদালতে তোলার কথা রয়েছে। সোমবার রাত 10:30 শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করা হয়। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয় তাকে যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। রাখা হয়েছে ডেমরা থানায়। ঘণ্টাখানেক পরে বনানীর নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। তাকেও একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রাত 12:30টার কাছাকাছি সময়ে আনা হয় মিন্টো রোডে ডিবি কার্যালয়ে। এদিকে রাত 11টার কিছু আগে ময়মনসিংহ থেকে আটক হওয়া সাংবাদিক শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবুকে আনা হয় ডিবি কার্যালয়ে। স্থানীয় জনগণ ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তের কাছাকাছি এলাকা থেকে তাদের আটক করে ধোবাউড়া থানায় সোপর্দ করেছিল। তাদের প্রত্যেককে আজ আদালতে তোলা হবে বলে জানানো হয়েছে ডিবি কার্যালয় থেকে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকার সিএমএম আদালতে আছেন রিপোর্টার মাইনুল হাসান। সরাসরি যাচ্ছে তার কাছে। মাইনুল, গতকাল রাতে 2 জন গ্রেফতার করা হয়। আওয়ামী সরকারের সাবেক এক মন্ত্রী নুরুল কবির সুজন, রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি, এবং আরেকজনকে গ্রেফতার করা হয়, তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, এবং তাদেরকে আজ দুপুরে আদালতে আনা হবে। তবে এই মুহূর্তে আদালতে আনা হচ্ছে কাল ময়মনসিংহ থেকে আটক 2 সাংবাদিক শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবুকে, যিনি মোজাম্মেল বাবু ৭১ টেলিভিশনের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্বে ছিলেন এবং এর পাশাপাশি তিনি এডিটর্স গিল্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাদের পরিচিতি রয়েছেন সরকার ঘনিষ্ঠ হিসেবে, সাংবাদিক হিসেবে তাদের পরিচিতি রয়েছে। এবং আমরা গত 5 আগস্ট যেই গণ অভ্যুত্থান হয়, গণ অভ্যুত্থানের পর কিন্তু প্রায় এর সরকার ঘনিষ্ঠ যারা আছেন তারা কিন্তু বেশিরভাগই আত্মগোপনে চলে যান, এবং আত্মগোপনে যাওয়ার পর একের পর আমরা দেখেছি বিভিন্ন সময়ে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। বিভিন্ন সময় আমরা সরকার ঘনিষ্ঠ রাজনীতিবিদদের দেখেছি, সরকার ঘনিষ্ঠ পুলিশ এবং সাংবাদিকদেরও এর আগেও আমরা দেখেছি যে গ্রেফতার করতে, এবং তারই ধারাবাহিকতায় অনেকগুলো মামলা হয়েছে এদের যেসব যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নামে, এবং এমনই কোনো মামলায় এই 2 জনকেও আজকে গ্রেফতার করা হয়েছে। এবং গ্রেফতার দেখে রাতে ডিবি কার্যালয়ে ছিলেন তারা। ময়মনসিংহ থেকে ডিবি কার্যালয়ে এনে রাখা হয়, এবং সেখান থেকে এখন কিছুক্ষণের মধ্যেই হয়তো ঢাকার সিএমএম আদালতে আনা হবে। এবং সিএমএম আদালতে আনার পর তাদেরকে আমরা যেমনটা জানতে পেরেছি আইনজীবীদের কাছ থেকে, তারা রিমান্ড আবেদন করবেন, এবং রিমান্ড পেলে তারা বলছিলেন যে হয়তো যাবতীয় যে তথ্য তাদের কাছ থেকে কোনো এই গণহত্যায় সমর্থনে তারা কি করেছেন বা এমন কোনো তথ্য আছে কিনা তারা হয়তো বের করে আনবেন। এদিকে
যে রাতে যে গ্রেফতার সাবেক রেলমন্ত্রী নুরুল কবির সুজনকেও কিন্তু আজ দুপুরে আদালতে আনার কথা রয়েছে। আদালতে এনে তারও রিমান্ড চাওয়া হবে এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকেও কিন্তু আজ আদালতে আনার কথা রয়েছে এবং তাদের দুজনেরই কিন্তু রিমান্ড আবেদন করা হবে এবং তাদেরকে দুপুরের পর আনা হবে এবং তাদেরকে আনার পর তাদের রিমান্ড আবেদন করলে যদি আদালত রিমান্ড মঞ্জুর করেন তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য আদায় সম্ভব হবে বলেও কিন্তু পুলিশে আমাদেরকে যেমন জানিয়েছেন। এদিকে আমরা দেখেছি যে 5ই আগস্ট যে সকল সরকার ঘনিষ্ঠ লোকজন ছিলেন, এমপি মন্ত্রীরা ছিলেন, তাদের কিন্তু ধারাবাহিকভাবে গ্রেফতার করা হচ্ছে এবং প্রায় সবারই কিন্তু রিমান্ড চাওয়া হয়েছিল এবং রিমান্ড শেষে কিন্তু তাদেরকে আবার কাউকে আদালত থেকে জেল হাজতও প্রেরণ করা হয়েছে এবং এই ছিল সিএমও আদালত থেকে আমার কাছে সর্বশেষ। আদালত প্রাঙ্গণে সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সিএমএম কোর্টে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জুলাই অগস্টে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দিতে আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। তথ্য অনুসন্ধান প্রক্রিয়ায় তদন্ত চলাকালীন দলের সদস্য গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে পারবেন না। সবাইকে তথ্য অনুসন্ধান প্রক্রিয়ার গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল হতে অনুরোধ জানায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম। At the invitation of the interim government, a fact-finding mission from the UN Human Rights Office is conducting an independent and impartial investigation into alleged human rights violations committed between the 1st of July and the 15th of August. The team will seek to establish the facts, identify responsibilities, analyze root causes, and make recommendations for Bangladesh to address past human rights violations and prevent their recurrence. Individuals, groups, and organizations are invited to provide first-hand information that is not already in the public domain. The team also plans to conduct interviews with victims, law enforcement officials, medical practitioners, and witnesses. This is not a criminal investigation. পুলিশ ও প্রকৌশল বিশেষজ্ঞদের রাজধানীর যানজট নিরসনের উপায় খুঁজে বের করার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 2 সিটে ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এই সময় ঢাকার 2 কোটি মানুষের ট্রাফিক সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান খুঁজে বের করার নির্দেশনা দেন তিনি। রাজনৈতিক সহিংসতার পাশাপাশি পোশাক শিল্পে অস্থিরতায় বাংলাদেশ থেকে বিলিয়ন ডলার মূল্যের বিদেশি অর্ডার প্রতিবেশী দেশ ভারত সহ প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম এবং কম্বোডিয়ায় চলে যাচ্ছে। এই অবস্থায় বড়দিন উপলক্ষে তৈরি পোশাকের স্প্রিং মৌসুমের অর্ডার থেকে বঞ্চিত হচ্ছেন ব্যবসায়ীরা। এক্ষেত্রে হারানো ইমেজ পুনরুদ্ধারের মাধ্যমে বিদেশি অর্ডার ফিরিয়ে আনতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সুনামকে কাজে লাগানোর তাগিদ বিজিএমইএ। শাখা ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। গার্মেন্টস সেক্টরে চলমান অস্থিরতায় আসন্ন স্প্রিং মৌসুমের পোশাক উৎপাদন নিয়ে বড় ধরনের জটিলতায় পড়েছেন বাংলাদেশের গার্মেন্টস মালিকেরা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে প্রতি বছরই বাংলাদেশ স্প্রিং মৌসুমের 10 থেকে 12 বিলিয়ন মার্কিন ডলারের অর্ডার পেয়ে থাকে। শার্ট, প্যান্ট, কোট, জ্যাকেটের মতো সব ধরনের ফ্যাশনেবল আইটেম তৈরি হয় এই মৌসুমে। আর নভেম্বরের মধ্যে উৎপাদন শেষ করে পৌঁছাতে হয় বিদেশি বায়ারদের কাছে। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে তৈরি করা সংকটে অর্ডার অনেকটা কমে গেছে। এসব অর্ডার ভারতসহ আর কয়েকটি দেশে চলে যাচ্ছে বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের। অর্থনীতির জন্য এবং ভবিষ্যৎ ব্যবসা পরিকল্পনা এবং কীভাবে পরিচালিত হবে এটার জন্য আমাদের জন্য খুব দুঃখজনক একটা ব্যাপার। হয়তো আমরা কীভাবে এটাকে ফেরত আনবো এটা ডিপেন্ড করবে আমাদের বর্তমান সরকারের ভাবমূর্তি এবং ওনাদের অবস্থানের উপরে। বিজিএমইএর তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 8 মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় হয়েছে 25.26 বিলিয়ন মার্কিন ডলার। আগের বছরের এই সময়ের তুলনায় 4.95% প্রবৃদ্ধি হিসেবে 1.19 বিলিয়ন মার্কিন ডলার বেশি। মে মাসে রেকর্ড 3.5 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হলো। রাজনৈতিক অস্থিরতার কারণে পরের মাস থেকে ক্রমশ রপ্তানি কমেছে। শুধু স্প্রিং মৌসুম নয়, ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত চলা ফল মৌসুমের অর্ডার নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
লেট স্প্রিং, হলিডে এবং ফলের অর্ডারে আমরা দেখতে পাচ্ছি আশানুরূপ অর্ডার আমরা পাচ্ছি না, এবং এই অর্ডারগুলো আমাদের পার্শ্ববর্তী দেশ সহ আমাদের যে কম্পিটিটর দেশগুলো আছে ওখানে চলে যাচ্ছে। ডিসেম্বর অনওয়ার্ড আমাদের প্রোডাকশনের জন্য যথেষ্ট অর্ডার নেই। প্রতি বছরই 50 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা থাকলেও কখনো তা সফল হতে পারেনি বিজিএমইএ। এক্ষেত্রে 42 থেকে 47 বিলিয়ন মার্কিন ডলারে সীমাবদ্ধ থাকছে। তবে চলতি বছর ইমেজ সংকটের কারণে রপ্তানি আয় আরও কমে যাওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তা চেয়েছে তারা। এই ইমেজ সংকটটা যাতে কাটিয়ে উঠতে পারে, কারণ আমাদের বর্তমান সরকার প্রধান ওয়ার্ল্ডে একজন ফেমাস ব্যক্তি, এবং ওনার ইমেজটাকে আমরা কাজে লাগিয়ে যাতে সামনে যাতে আমাদের যাতে একটা ভালো ফসল পেতে পারি। 2023 সালে তৈরি পোশাক খাতে রপ্তানি উন্নয়ন ব্যুরো 47.38 বিলিয়ন মার্কিন ডলার আয় দেখালেও এ নিয়ে দ্বিমত রয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের। রাজনৈতিক অস্থিরতায় চলতি বছরের জুন এবং জুলাই মাসে তৈরি পোশাক রপ্তানিতে যে ধস নেমেছিল তা চমৎকারভাবে কাটিয়েছে আগস্ট মাসে। এই এক মাসেই পোশাক রপ্তানি হয়েছে অন্তত 3.5 বিলিয়ন মার্কিন ডলার। আবার সেপ্টেম্বরে এসে শুরু হয়েছে অস্থিরতা। এই অস্থিরতা কাটানো না গেলে পুরো বছরের যে প্রবৃদ্ধি তা ধরে রাখা যাবে না, এমনটি বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। শ্রমিক অসন্তোষের মুখে যখন ভাবমূর্তি সংকটে দেশের তৈরি পোশাক শিল্প, তখন আবার দুঃসংবাদ দিচ্ছেন তাদের কাছে সুতা সরবরাহকারী উদ্যোক্তারা। তারা বলছেন কম দামে সুতা কিনতে ভারতমুখী হয়েছেন অনেক মালিক। এর জন্য ভুল বাণিজ্য কৌশলকে দায়ী করছেন বিটিএমইএ। আর অর্থনীতিবিদরা বলছেন কাঁচা মালের বিদেশ নির্ভরতা তৈরি পোশাকের বিশ্ব বাজার থেকে ছিটকে ফেলতে পারে বাংলাদেশকে। কামরুল হাসান সবুজের রিপোর্ট। গত 2-3 মাসে 1000 টনের মতো সুতা আমি ইন্ডিয়া থেকে আমি নেগোসিয়েশন করেছি। বিগত দিনগুলিতে কিন্তু আমি বাংলাদেশ থেকে নিতাম। বার্তা পরিষ্কার, রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় সাশ্রয়ী মূল্যের সুতার যোগান নিশ্চিতে ভারতের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা। প্রশ্ন হলো, যখন চাপ বাড়ছে কম সময়ের মধ্যে পণ্য সরবরাহের, তখন ঝুঁকি নিয়ে হলেও দেশীয় প্রতিষ্ঠান ছেড়ে সুতার জন্য কেন বিদেশমুখী হচ্ছেন তারা? বাংলাদেশের সুতার দাম এই মুহূর্তে $3.30 পার কেজি। ইন্ডিয়া থেকে আমি গত সপ্তাহে এলসি করছি $2.77। ডিফারেন্স কত হলো? প্রায় 50-52-53 সেন্টের মতো। বিদেশ থেকে কম দামে সুতা কিনে তৈরি পোশাক শিল্প মালিকরা লাভবান হলেও তা বড় ধরনের ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে দেশের সুতাকল মালিকদের। এমনকি দিন দিন কারখানা বন্ধের সংখ্যা বাড়ছে বলেও দাবি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমইএর। মিলগুলো যদি চলতে না পারে, মিলগুলো যদি ঠিক মতন বেতন ভাতা দিতে না পারে, এটা তো দায়িত্ব একটা মালিকের না, এটা তো তার অদক্ষতার কারণে হয় নাই। এটা যদি এই সিস্টেমের ফেলিওরের জন্য আমি ফেল করি, এটা তো দায়িত্ব আমি নিব না। কেন বাজার থেকে ছিটকে পড়ছেন দেশের সুতাকল মালিকরা? তাদের জবাব, 2026 সালে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতির স্বপ্নে ভর করে গত জানুয়ারি থেকে 43টি খাতের কোনোটিতে রপ্তানি প্রণোদনা ও নগদ সহায়তা তুলে দেয়, আবার কোনোটিতে কমিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে জ্বালানি সংকটে সক্ষমতার অর্ধেক বন্ধ রাখায় বেড়ে যাচ্ছে সুতার উৎপাদন খরচ, আর এ সবই প্রতিযোগিতার বাইরে ঠেলে দিচ্ছে তাদের। ওরা যেভাবে ওদের কস্টিং করে, সে যদি তার কস্ট প্রাইসে বা বিলো কস্ট প্রাইসেও যদি আমাকে পণ্য দেয়, তারপরে কিন্তু তার ইনসেন্টিভ আছে। সো ইনসেন্টিভসটাকে ধরে সে উল্টা কস্টিং করতেছে। তার যেসব পলিসি বেনিফিট আছে সেগুলো ধরে সে যে সুতার কস্টিং বা কাপড়ের কস্টিংটা করে, সেটা আমার চেয়ে অনেক বেটার। অর্থনীতিবিদরা বলছেন সুতার মতো কাঁচামালের বিদেশ নির্ভরতা দিন শেষে হুমকির মুখে ফেলতে পারে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পকে। নীতির কারণে এই আমাদের তৈরি পণ্যের দামটা বাড়ে বা বেশি হয়, এবং এটার কারণেই যদি আমাদের আর্মিজি সেক্টরে আমাদের সুতাটাকে ব্যবহার করতে না পারে, তাহলে এটা অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি যে এখানে আসলে সমাধান একটাই, সেটা হলো যে আমাদের এই সুতার দামটা যাতে কম থাকে, এটার জন্য ইনসেন্টিভ দেওয়া। আর এই ইনসেন্টিভ দেওয়া মানে আসলে একটা বিনিয়োগ। প্রতিযোগিতার বিশ্ববাজারকে আমলে নিয়ে দ্রুত বাণিজ্য নীতি কৌশল পরিবর্তনের তাগিদও তাদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। গতিশীলতার ঢাকা নগরীতে এখনও মন্থর গতিতে চলছে রাষ্ট্রায়ত্ত গণপরিবহন প্রতিষ্ঠান বিআরটিসি। যদিও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে যাত্রীর চাপ, সেই তুলনায় বিআরটিসির বাস যেন থেকেও নেই। অভিযোগ আছে নাগরিকদের সেবা দিতে ব্যর্থ সরকারি প্রতিষ্ঠানটি, আর তাই বিআরটিসিকে ঢেলে সাজানোর পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞদের। আল কাসিরের রিপোর্ট।
রাজধানীর শনিরাখড়া বাস স্ট্যান্ডের চিত্র এটি। কাঙ্ক্ষিত বাস পেতে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা, এরপর বাসে ওঠার জন্য হুড়োহুড়ি, প্রাণান্তকর চেষ্টা, নিত্যদিনই লেগে থাকে এমন প্রতিযোগিতা। ব্যস্ত সময়ে যাত্রীর এমন চাপ শহরের প্রায় সবগুলো বাস স্টপেই দেখা যায়। যাত্রীর চাপের তুলনায় বাসের সংখ্যা খুবই কম। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, গণপরিবহনের এমন সংকটকালে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বিআরটিসির ভূমিকা কি? এইসব দিকে বিআরটিসির বাসটা নাই, কিন্তু এইদিকে প্রচুর যাত্রী। কাজলা শনিরাখড়া এই যাত্রীদের জন্য গাড়িতে ওঠাতে একটা কষ্টসাধ্য বিষয়। লোকাল বাস এখন চলাচল করছে, আমাদের ভোগান্তি হচ্ছে খুব পরিমাণে, মহিলারা উঠতে পারছে না, রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়, প্রচুর ঝামেলা হয়। বিআরটিসি বাসটা হলে আমাদের একটু সুবিধা হয়। এমন পরিবহন সংকটের মুহূর্তে বিআরটিসির বিরুদ্ধে আছে মানুষের নানা অভিযোগ। নির্দিষ্ট স্টপে গাড়ি না থামা, সময়মতো গাড়ি না পাওয়া সহ আরও বিস্তর অভিযোগ। বিআরটিসির মূল সমস্যাটাই হলো এখন জনবল কম। হাফ ভাড়া মাঝে মাঝে নেয় আর মাঝে মাঝে নেয় না। ফ্যান আছে একটা ভালো, ওইটা ভালো না। রাতের বেলা যদি বিআরটিসিটা অ্যাভেলেবেল হয় তাহলে সুবিধা হয় আর কি। সারাদিন যে পরিমাণে থাকে সন্ধ্যার পরে এরকম পাওয়া যায়। বিআরটিসির তথ্য বলছে, ঢাকা মহানগরীর ৩৯টি রুটে সংস্থাটির সচল বাসের সংখ্যা ৪০৯টি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভাড়ায় আছে ১২১টি। স্টাফ বাস হিসেবে চলছে ২৩৩টি, মেরামতের জন্য ৬২টি, আর অচল অবস্থায় ডিপোতে আছে ১২টি বাস। একেবারেই সীমিত গাড়ি, কিন্তু বিআরটিসির প্রতি মানুষের চাহিদা অনেক বেড়ে গেছে। একসময় বিআরটিসি তো আপনি ৩২ কোটি টাকা ইনকাম, তার মানে আর এখন ৫২ কোটি টাকা, তার মানে যাত্রীর সংখ্যা অলমোস্ট অনেক বেড়েছে। বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে বিআরটিসি। ২০২৩-২৪ অর্থ বছরে সরকারি এই প্রতিষ্ঠানটি লাভ করেছে ২৫ কোটি ৪ লাখ টাকা, আর ২০২২-২৩ অর্থ বছরে তাদের লাভের পরিমাণ ছিল ৪৭ কোটি ৭১ লাখ টাকা। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থেকে বিআরটিসিকে আরও গতিশীল করার আশ্বাস দিলেন বর্তমান চেয়ারম্যান। বহরে থাকা গাড়িগুলো সচল করে ঋণ পরিশোধ সক্ষমতা বৃদ্ধি করাই বড় চ্যালেঞ্জ বলছেন তিনি। কোনো গাড়ি হারাইতে দেওয়া যাবে না। আমার একটা স্লোগান আছে, গাড়ি বসার আগে ম্যানেজার বসে যাবে। নতুন করে যে গাড়িগুলো যে যুগ হওয়ার কথা সেগুলোকে আমরা যেন যথাসময়ে যেন আমরা পাইতে পারি, তাইলে বিআরটিসি আরও অনেক দূর এগিয়ে যাবে। তো আমার চ্যালেঞ্জ হলো যে একবারে দুর্নীতিমুক্ত বিআরটিসি করা। যাত্রী সেবা উন্নয়নে বিআরটিসিকে ঢেলে সাজানোর পরামর্শ দিচ্ছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। বলছেন, নাগরিক সেবা প্রদানে বিআরটিসিকে জোর দিতে হবে অপারেশনস বিভাগে। বিআরটিসির যে অনিয়ম অব্যবস্থাপনা, এটা অনেকটা ডিপ রুটেড আমি বলবো। নাগরিক সেবা দেওয়ার জন্য অপারেশন প্ল্যান লাগে। আমি মনে করি তাদের এই অপারেশন প্ল্যানটা আসলে পরিপক্ক না। বিআরটিসির দায়িত্বে যারা আছে এবং টপ ম্যানেজমেন্ট, সেখানে আসলে গণপরিবহন কিভাবে পরিচালনা করতে বুঝেন, এই ধরনের লোককে কিন্তু আনতে হবে। মেট্রো রেলের সুবাদে যেখানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছে মানুষ, সেখানে এখনও খুঁড়িয়ে চলছে লাল বাস। তবে বহরে নতুন ৩৪০টি সিএনজি চালিত এসি বাস যুক্ত হলে ফিরতে পারে গতি। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। ৩ বছরের বেশি সময় ধরে অচল রংপুর অঞ্চলের 4টি চিনিকল। লোকসানের অজুহাত ও আধুনিকায়ন করে চালুর কথা বলা হলেও তা আলোর মুখ দেখেনি। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় সংকটে পড়েছেন হাজারো শ্রমিক। অভিযোগ উঠেছে, চিনির বাজার নিয়ন্ত্রণ করতে বহুজাতিক কোম্পানিগুলো তৎকালীন সরকারের সঙ্গে আঁতাচ করে পরিকল্পিতভাবে এসব চিনিকল বন্ধ করেছে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। নষ্ট হয়ে গেছে কারখানার টিনের ছাদ, মরিচা পড়েছে অধিকাংশ যন্ত্রপাতিতে। অনেক যন্ত্র ঢেকে রাখা হয়েছে পলিথিন দিয়ে। একসময়ের কর্মমুখর রংপুরের শ্যামপুর সুগার মিলের বর্তমান চিত্র এটি। বাইরের ছবি আরো ভয়াবহ। পুরো কারখানাকে আবৃত করে রেখেছে ঝোপঝাড় জঙ্গলে। অলস পড়ে থাকতে থাকতে নষ্টের পথে অসংখ্য যানবাহন। যে কজন কারখানার দেখভালের দায়িত্বে আছেন তাদেরও বেতন বন্ধ 5 মাস ধরে। অথচ 60-এর দশকে গড়ে ওঠা সব কারখানাই উত্তরাঞ্চলের অর্থনীতির বড় শক্তি ছিল। ওয়ার্কশপের কতগুলো জিনিস, ইলেকট্রিকের জিনিস, এগুলা দীর্ঘদিন থেকে বন্ধ হওয়া থাকাতে এগুলা নষ্ট হওয়ার পথে চলছে। এখানে আমরা সিকিউরিটি গার্ড 33 জনের মতন আছি, অন্য স্টাফ মিলি 50 জনের মতন। হ্যাঁ, তাতে আমরা সিকিউরিটি গার্ডেরা খুব কষ্টের মধ্যে আছি। আমাদেরকে যত তাড়াতাড়ি এই বেতনটা পরিশোধ করলে ভালো হয়। 2020 সালে শ্যামপুর সুগার মিলের মতো লোকসানের অজুহাত দেখিয়ে রংপুর বিভাগের 4টি সুগার মিল বন্ধ করে দেওয়া হয়। বলা হয়েছিল আধুনিকায়নের মধ্য দিয়ে এসব মিল পুনরায় চালু করা হবে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও একসময় এই অঞ্চলের অর্থনীতিতে অবদান রাখা এসব সুগার মিল চালুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বন্ধ হওয়া রংপুর বিভাগের 4টি চিনিকলের প্রতিটির দৈনিক আখ মারাইয়ের সক্ষমতা ছিল গড়ে 1,500 মেট্রিক টন, আর বছরে প্রতিটির চিনি উৎপাদন সক্ষমতা ছিল 11,000 মেট্রিক টন। দেশের চাহিদার বড় অংশ যোগান আসত এসব চিনিকল থেকে। শ্রমিক নেতারা বলছেন, চিনির বাজার নিয়ন্ত্রণ করতেই বহুজাতিক কোম্পানিগুলো তৎকালীন সরকারের সঙ্গে আঁতাত করে পরিকল্পিতভাবে এসব চিনিকল বন্ধ করেছে। এই মিলটা বন্ধ হওয়ার পরে আমাদের এলাকায়
অনেকটা মনে করো নিস্তব্ধ হয়ে গেছে। কর্পোরেট ব্যবসায়ীদের কাছ থেকে উদ্ধার করে এই সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে আজকে এগুলো যদি অরিজিনালি আমাদের টিসিবির হাতে বা কর্পোরেশনের হাতে যদি দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে এই মিলগুলো চালু করা সম্ভব। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন এরই মধ্যে কারখানাগুলোর সক্ষমতা, জনবল সহ নানা বিষয় যাচাই বাছাইয়ে গঠন করা তদন্ত কমিটি চিনিকলগুলো পরিদর্শন করেছেন। ফিজিবিলিটি স্টাডি একটা কমিটি গঠন করা হয়েছিল, কমিটি মিলে আসছিল, কিছু সদস্য আসছিল, বিভিন্ন তথ্য নিয়ে গেছে। আর আশা করতেছি এটা একটা উদ্যোগ পজিটিভ হলে ইনশাল্লাহ চালু হবে বলে আশা করতেছি। রংপুর বিভাগের 4টি চিনিকলের শ্রমিকের সংখ্যা ছিল প্রায় 1 লাখ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। রংপুরে সরকারি খাদ্য গুদাম থেকে কোটি টাকার চাল, গম গায়েব। হদিস নেই ৯,৫৪৪টি খালি বস্তার। তদন্তে দুর্নীতির প্রমাণ পেয়েছে 5 সদস্যের কমিটি। এই ঘটনায় উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা সহ 3 জনের বিরুদ্ধে মামলাও হয়েছে। শাকিল মাহমুদের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। মানে আমাদের বস্তাগুলো যেভাবে থাকার কথা, কিছু কিছু খামালে বস্তাগুলো খাড়া করে রাখে, উপরে বস্তা ঢালে, এর মধ্যে গ্যাপ সৃষ্টি করা হয়েছে। রক্ষকই যখন ভক্ষক, যার দায়িত্ব ছিল উপজেলা খাদ্য গুদাম সংরক্ষণের, তিনি লাপাত্তা করেছেন প্রায় 145 মেট্রিক টন চাল ও গম। রংপুর সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কানিস ফাতেমাকে কুড়িগ্রামে বদলি করে তার জায়গায় দায়িত্ব দেয়া হয় নুরুন নবী বাবুকে। তবে দীর্ঘদিনেও দায়িত্ব বুঝিয়ে না দিয়ে কালক্ষেপণ করতে থাকেন কানিস ফাতেমা। এরপরেই তার বিরুদ্ধে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা খাদ্য অফিস। 12 সেপ্টেম্বর তদন্ত কমিটি জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, গুদামে প্রায় 145 মেট্রিক টন চাল ও গম ঘাটতি রয়েছে। একই সঙ্গে হদিশ নেই ৯,৫৪৪টি খালি বস্তার। উধাও হওয়া চাল, গম ও খালি বস্তার বাজার মূল্য প্রায় ১,৮৫,০০,০০০ টাকা। ওসিএলএসডি, ওনার সঙ্গে একজন নিরাপত্তা প্রহরী এবং লেবার সর্দারকে আমরা মনে করতেছি যে এইগুলোর সাথে জড়িত। এ ঘটনায় সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কানিস ফাতেমা, নিরাপত্তা প্রহরী চঞ্চল ও শ্রমিক সর্দার রবিউলকে আসামি করে রংপুর কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে। এছাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা কানিস ফাতেমাকে বরখাস্ত করেছে খাদ্য অফিস। তবে শ্রমিক সর্দার রবিউলের দাবি, উধাও হওয়া খাদ্যশস্য গুদামে ঢুকানোই হয়নি। খাতা কলমে দুর্নীতি করেছে কানিস ফাতেমা। মিলারের মাল আছে 2 গাড়ি, এখন ওখানে যদি আপনি 4 গাড়ির বিল দেন, ওটা কি লেবার দেখা জানবে? ওইভাবে ওরা বিল করি নিয়েছে। 3 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আপাতত ধারণা করা হচ্ছে যে 3 জনই জড়িত, এবং পরবর্তীতে যদি মনে হয় দুদক এসে তদন্ত করবে এবং সেখানে যদি আরও তথ্য উপাত্ত উঠে আসে তো সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। দীর্ঘদিন বিচারহীনতার কারণে এই সিন্ডিকেট শক্তিশালী হয়ে উঠেছে বলে মনে করেন কৃষক নেতা। আমরা মনে করি যে আসলে এখানে শুধুমাত্র 3 জন ব্যক্তি জড়িত নেই, উপর থেকে নিচ পর্যন্ত এখানে অনেকেই জড়িত রয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সরকারি খাদ্য গুদামের চাল, গম আত্মসাতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে খাদ্য বিভাগ। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে একজন সিনিয়র শিক্ষককে। এরপরই স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। শীঘ্রই একাডেমিক কার্যক্রমে গতি ফিরবে বলে আশা শিক্ষার্থীদের। আর শিক্ষকরা বলছেন, সেশন জট কমাতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিত আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর সহ বিভিন্ন দফতরের দায়িত্বে থাকা 39 জন শিক্ষক পদত্যাগ করেন। এতে স্থবির হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে একজন সিনিয়র শিক্ষককে। এর পরপরই স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। শিগগিরই একাডেমিক কার্যক্রমে গতি ফিরবে বলে আশা শিক্ষার্থীদের। আশা করছি যে খুব তাড়াতাড়ি আমরা বিশ্ববিদ্যালয়ের যে অভিভাবক ফিরে এসেছেন এবং এর যে ফলাফল, আমরা ইতিবাচক ফলাফল আমরা পাবো। শিক্ষার্থীদের একমাত্র দাবি হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের 6 মাসের সেমিস্টারটাকে 4 মাসে করে সেশন জটটা নিরসনের। থ্রি ফাইনাল আমরা রুটিন পেয়েছি এবং অন্যান্য ব্যাচে যারা আছেন তারাও রুটিন পেয়েছে, তারাও এক্সাম দিচ্ছে। সেশন জট কমাতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ, জানান শিক্ষকরা। খুব দ্রুত যেন ছাত্রদের যে সেশন জটের বিষয়টি রয়েছে সেটাকে যতটা পারা যায় কমিয়ে নিয়ে আসা এবং ক্লাস পরীক্ষাকে খুব দ্রুততার সাথে
শেষ করা, এটা আমাদের মূল লক্ষ্য। দীর্ঘকাল ধরে তাদের সেমিস্টারগুলো শেষ হচ্ছে না, এই ব্যাপারে আমরা একটা ফলপ্রসূ এবং রুটিন করতে পারবো, যেটা রুটিনে আমরা হয়তো অনলাইনেও ক্লাস থাকবে এবং অফলাইনের ক্লাস অ্যাজ ইউজুয়াল রুটিন যেটা আছে সেটা তো চলবেই। বর্তমানে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 9টি অনুষদে শিক্ষার্থীর সংখ্যা 12,000। সময় সংবাদ, দিনাজপুর। অবশেষে ঠিকাদারদের ফেলে রাখা নির্মাণ সামগ্রী দিয়ে অসমাপ্ত ব্রিজের কাজ শুরু হলো। ঝালকাঠি সদরের আগরবাড়ি গ্রামের বাসিন্দারাই নিজ দায়িত্বে হাল ধরেছেন কাজের। গত 5 আগস্ট সরকার পতনের পর গা ঢাকা দেন ঠিকাদার। ঘটনাস্থল পরিদর্শন করে এলজিইডির কর্মকর্তাকে তদারকির নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্থানীয় শতাধিক জনতা এভাবে স্বেচ্ছাশ্রমে শুরু করেছেন ব্রিজ নির্মাণের কাজ। ঝালকাঠি সদর উপজেলার বাসুন্ডা ইউনিয়নের মানপাশা খালে একটি স্ল্যাব ব্রিজ নির্মাণের কাজ পায় ইসলাম ব্রাদার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। খালে বাঁধ দিয়ে কাজ চলে বেশ কিছুদিন। এর মাঝেই গত 5 আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে চলে যান প্রতিষ্ঠানটির ঠিকাদার জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মুনিরুল ইসলাম তালুকদার। বন্ধ হয়ে যায় ব্রিজের কাজ। তবে খালে বাঁধ থাকায় আশপাশের কৃষি জমি চাষাবাদের হুমকিতে পড়ে, পাশাপাশি চরম ভোগান্তি সৃষ্টি হয় স্থানীয়দের চলাচলে। এই অবস্থায় সোমবার সকালে ঠিকাদারের রাখা মালামাল দিয়েই ব্রিজের নির্মাণ কাজ শুরু করেন স্থানীয় শতাধিক জনতা। এলাকার স্বার্থে ব্রিজে ঢালাই দিতেছে। এই বাঁধ না ছাড়লে এলাকার মানুষের অনেক দুর্ভোগ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় এলজিইডির এসওকে কাজ তদারকির নির্দেশ দেন তারা। আমার এসও মঞ্জু এখানে ডেলং থাকবে তদারকির জন্য, কাজও চলবে এবং স্পেসিফিকেশন যেন ওকে হয়। আমরা বলেছি যে যেন তারা ছবি এবং ভিডিও ধারণ করে রাখেন যে কাজ সব ওকে হচ্ছে কিনা। এবং আমিও স্টেশনে আছি, প্রয়োজনে আমিও আরও একাধিকবার আসবো। আমার এক্সএন মহোদয় এসে, আপনারা দেখেছেন, আমার ইঞ্জিনিয়ার এসে এবং জনগণ এখানে আছে। আমার মনে হয় যে এই কাজটা আমরা স্পেসিফিকেশন অনুযায়ী এবং কোয়ালিটিফুল করতে পারব। উপজেলা প্রশাসনের তথ্য মতে এলজিইডির আওতায় ব্রিজটি নির্মাণে 1,37 লাখ টাকা ব্যয় ধরা হয়। সময় সংবাদ, ঝালকাঠি। দেশের বাইরের খবর। আন্দোলনরত চিকিৎসকের দাবির মুখে সরানো হলো কলকাতা পুলিশ কমিশনারকে। এছাড়াও রাজ্যের শীর্ষ 2 স্বাস্থ্য কর্মকর্তাকেও বদলি করা হচ্ছে। চিকিৎসকদের সঙ্গে ম্যারাথন বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবার আন্দোলনকারীরা কাজে যোগ দেবেন। সুব্রত আচার্য রিপোর্ট, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বদলি করা হচ্ছে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও। এছাড়াও কলকাতা পুলিশে ঢালাও রদবদল আনার ঘোষণাও দেন মমতা। সোমবার রাত 12টায় সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জুনিয়র চিকিৎসকদের 5টি দাবির মধ্যে 4টি দাবি মেনে নিয়েছেন তিনি। রোগীদের কথা বিবেচনা করে চিকিৎসকরা এখন কাজে যোগ দেবেন, এমনটাও আশা তার। এর আগে সন্ধ্যা 6টায় 42 জন জুনিয়র চিকিৎসকদের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর বাসভবন কালীঘাটে পৌঁছান। সন্ধ্যা 6টা থেকে রাত 11:30 পর্যন্ত বৈঠক হয়। আন্দোলনকারীরা জানিয়েছেন, আলোচনা ইতিবাচক হয়েছে, তবে সব দাবি মানা হয়নি। কলকাতার পুলিশ কমিশনার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার পরই তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। গেল মঙ্গলবার থেকে 5 দফা দাবিতে রাজ্যের স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান ধর্মঘটে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। সেই আন্দোলনের মধ্যে 2 দফায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও লাইভ স্ট্রিমিং ইস্যুতে মতবিরোধের জেরে বৈঠক শেষ মুহূর্তে ভেস্তে যায়। তবে সোমবার সেই প্রত্যাশিত বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে আন্দোলনরত চিকিৎসকরা ধর্ষণ ও হত্যার শিকার ভুক্তভোগীর স্মরণে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন। অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা যখন আন্দোলনে পথে রয়েছেন, ঠিক তখনই রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বিচারের দাবিতে পথে নামেন একদল বুদ্ধিজীবী। এদিন সল্টলেকের করুণাময়ী বাস স্ট্যান্ডের সামনে পথসভা থেকেই বিচারের দাবি তোলা হয়।
9 আগস্ট রাতের ডিউটির সময় নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা ভারত। তীব্র চাপের মুখে পড়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। স্বাস্থ্য ও পুলিশ দপ্তরের দায়িত্ব থাকায় দাবি ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগেরও। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। তাবিদ আউয়ালকে সঙ্গে নিয়েই বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচন করতে চান বাফুফের সভাপতি পদপ্রার্থী তফরদার রুহুল আমিন। তার কমিটিতে সিনিয়র সহ সভাপতি পদে তাবিদ আউয়ালকে নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন এই সংগঠক। শীঘ্রই নিজের নির্বাচন ইশতেহার ঘোষণা করার কথা জানান তিনি। কাজ করতে চান সবাইকে সঙ্গে নিয়ে। তরফদার রুহুল আমিন আপাদমস্তক একজন ব্যবসায়ী থেকে বনে যান ফুটবল সংগঠক। শুধু ফুটবল নয়, দেশের বেশ কয়েকটি স্পোর্টস ইভেন্টের সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করেন চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক এই ব্যবসায়ী। তবে সংগঠক হিসেবে ফুটবলে তরফদার রুহুল আমিনের পথ চলাটা খুব একটা মসৃণ ছিল না। বিভিন্ন কারণে বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দ্বন্দ্বে জড়ান তিনি। একটা সময় নিজেকে গুটিয়ে নেন ফুটবল থেকে। তবে দেশের পট পরিবর্তনের পর আবারও ফুটবলে ফিরতে চান তরফদার রুহুল আমিন। নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বাফুফের সভাপতি পদে। এরই মধ্যে তাকে সমর্থন জানিয়েছে কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করা ক্রীড়া উন্নয়ন পরিষদের একাংশ। সেখানেই বাধে যত বিপত্তি। ক্রীড়া উন্নয়ন পরিষদের অন্য অংশ বাফুফের সভাপতি পদে দেখতে চান সাবেক সহসভাপতি তাবিদ আউয়ালকে। আসন্ন বাফুফে নির্বাচন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তরফদার রুহুল আমিন। একসঙ্গে কাজ করতে এরই মধ্যে তাবিদ আউয়ালকে প্রস্তাব দিয়েছেন তিনি। সভাপতি পদে যে কেউ নির্বাচনে আসতে পারে বলে জানান 2020 বাফুফে নির্বাচন থেকে শেষ মুহূর্তে সরে যাওয়া এই সংগঠক। আমি তো তাবিদ ভাইকে আমি প্রপোজ করেছিলাম এবং উনি প্রথমে একবার উনি রাজি হয়েছিলেন যে আমার সাথে কাজ করবেন অ্যাজ এ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে। তারপরে গত 2-3 দিন তাবিদ ভাই আবার উনি নির্বাচন করার জন্য বিভিন্ন ফোরামে উনি বলতে আলোচনায় আছে আর কি। তো এটা এখনো কংক্রিট কোনো কিছু না, তবে আমি ওনাকে নিয়ে কাজ করতে চাই। খুব শিগগিরই নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করার কথা জানিয়েছেন তরফদার রুহুল আমিন। বর্তমান কমিটির কয়েকজনকে নিয়েই কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। আমরা অলরেডি ম্যানিফেস্টো তৈরি করতেছি, কাজ শুরু করতেছি। আমরা এটা করব হচ্ছে যখন আমরা আমাদের প্যানেলটা কমপ্লিট করব, আমরা প্যানেল পরিচিতি যেদিন হবে সেদিন আমরা ম্যানিফেস্টো দিয়ে দিব। আমরা নতুন এবং পুরাতন সমন্বয়ে আমরা একটা সুন্দর প্রেজেন্টেবল বোর্ড করার চেষ্টা করতেছি। তবে নির্বাচন থেকে তাকে সরানোর জন্য এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে দাবি করেছেন তরফদার রুহুল আমিন। তার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে টেনে উদ্দেশ্য প্রণোদিত হয়ে বেশ কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করেছে বলে অভিযোগ করেন তিনি। সাইপারটেক এবং আমাদের সম্পর্কে যে সমস্ত মিথ্যা কথা বলা হয়েছে, এটা একটা মিথ্যা বানোয়াট এবং এটা একটা উদ্দেশ্য পারপাস। আমরা বছরে 150 থেকে 140 থেকে 150 কোটি টাকা গ্রস রেভিনিউ পাই। নির্বাচিত হলে বাফুফেতে বড় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন তরফদার রুহুল আমিন। সবাইকে সঙ্গে নিয়েই কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন এই সংগঠক। নির্বাচনে অংশগ্রহণ করব। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম ও ঘাতক দালাল নির্মূলের সভাপতি শাহরিয়ার কবির গ্রেফতার। আজ আদালতে তোলা হবে সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে। পোশাক খাতে অস্থিরতায় ভারত সহ প্রতিযোগী দেশ হতে চলে যাচ্ছে বিদেশি অর্ডার। দিল্লির সুতা নির্ভরতায় নতুন সংকট। ভুল কৌশলে বাংলাদেশের বাজার হারানোর শঙ্কা। ফ্যান আছে একটা ভালো, ওইটা ভালো না। রাতের বেলা যদি বিআরটিসিটা অ্যাভেলেবেল হয় তাহলে সুবিধা হয় আর সারাদিন যে পরিমাণে থাকে সন্ধ্যার পরে এরকম পাওয়া যায়। গৌতির শহর ঢাকায় খুঁড়িয়ে চলছে বিআরটিসি। যাত্রীর তুলনায় বাড়েনি বাস। সেবার মান নিয়েও অভিযোগের পাহাড়। বহরে থাকা গাড়ি সচল করে বিভিন্ন রুটে দেওয়ার পরামর্শ। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়।